তোদেরকে যদি বলি আমি এখন যে পৃথিবীর মধ্যেও একটা পৃথিবী আছে, একটা এমন দেশ, এমন জায়গা যেখানে তুই যদি যাস মরুভূমি পাবি, তুই পর্বত পাবি, তুই মালভূমি পাবি, তুই দ্বীপ পাবি, তুই সমুদ্র পাবি। এবং যার ইতিহাস যদি পড়া হয়, পৃথিবীর সবচেয়ে বড় বড় স্বাধীনতা সংগ্রামী যারা আইডল মনে করে গোটা দেশ, গোটা বিশ্ব, সেই দেশে জন্মগ্রহণ করেছে। এবং এমন একটা দেশ যেটা পৃথিবীর ওয়ার্ল্ডের লার্জেস্ট পপুলেশনকে ফলো করে, এবং এমন একটা দেশ যেই দেশটাকে সবাই বিশ্বের সমস্ত দেশ মহান দেশে তকমা দিয়েছে, যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি। নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কোন কথা বলতে চাইছি। আমাদের সেই মহান দেশ ভারত সম্পর্কে আগে পড়াবো। আমরা পড়বো আজকে ভারতের প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস শুরু করছি আমি ক্লাস 11-এর, যেখানে আমরা গোটা ভারতের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা ক্লাসটা নেব। এটা বিভিন্ন পার্টে পার্টে ভাগ করব, এবং তোরা অবশ্যই এই পার্টে পার্টে ভিডিওগুলো দেখিস। হ্যালো স্টুডেন্ট, আমি মিলন, লান্টু মোড়ের একজন শিক্ষক, ভূগোলের শিক্ষক। তোমাদেরকে আজকে ভারত সম্পর্কে প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসটা শুরু করছি। নাম জানতে হবে। আমাদের দেশ যে ভারত বলছি আমরা, তো হুট করে তো ভারত বলে দিতে পারি না। আর কেউ নামটা দিল ভারতের, এটা তো ইম্পর্টেন্ট। আমার নাম যদি মিলন, তাহলে আমাকে কেউ না কেউ নাম দিয়েছে। সেইভাবে আমাদের দেশ যে ভারত, তারা কিন্তু একটা তোদেরকে নাম দিয়েছে, ঠিক আছে? তো নামটা কি? আজ থেকে প্রায় 3000 বছর আগে গল্প পড়েছিস তো, হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত, কি নাম? দুষ্মন্ত। এবং রানী শকুন্তলা, তার পুত্র রাজা ভরত। নাম কি? রাজা ভরত। রাজা ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম কি হয়েছে? ভারতবর্ষ, ঠিক আছে? তো রাজা ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম কি হয়েছে? ভারতবর্ষ। এবারে প্রশ্নটা হচ্ছে এখানে যে স্যার, আমরা তো বলি ভারতবর্ষ বলি, আবার কোথাও কোথাও ইন্ডিয়া বলি, আবার কোথাও কোথাও হিন্দুস্তান বলি, তাহলে আমাদের দেশের নাম কি 3টে, তাই তো রে? অনেকে বলে স্যার যেমন নেপালের নাম নেপাল, বাংলাও নেপাল, ইংলিশও নেপাল। বাংলাদেশের নাম বাংলাদেশ, বাংলাও বাংলাদেশ, ইংলিশে বাংলাদেশ। তাহলে আমাদের দেশের নাম ভারত, ইন্ডিয়া, আবার হিন্দুস্তান কেন? এমনি এমনি তো মহান দেশ বলা হয় না, লেভেল দরকার না, দেশটার একটা লেভেল আছে, তো সেই জন্য অনেকগুলো নাম রাখা হয়। প্রথম ভারত বললাম তো, যে ভরত নামে রাজা নাম দিয়ে কিন্তু ভারতবর্ষ নামটা হয়েছে। এবারে ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়েছে, যে গ্রিকরা, এখানে একটা নদী গেছে আমাদের, কি নদী জানিস তো? এর নাম হচ্ছে সিন্ধু নদী। হ্যাঁ, এই সিন্ধু নদী, তখন তো আমাদের ভারতবর্ষ পাকিস্তান বলে কোনো দেশ হয়নি না, একসঙ্গে দেশ ছিল, ঠিক আছে? তো সিন্ধু নদী গেছে ভারতের হচ্ছে পশ্চিম এবং উত্তর প্রান্ত দিয়ে। এবারে গ্রিকরা, গ্রিক এবং রোমানরা সিন্ধু দন্তস্বকে এরা বলতে পারতো না। ওরা কি বলতো? ওরা বলতো হস্যই বলতো, মানে আই, ইন্দু বলতো। ওরা কিন্তু সিন্ধু শব্দটা ইউজ করতে পারতো না। ওরা কি বলতো? সিন্ধু জায়গায় ইন্দু বলতো, ইন্দু। দন্তস্বর জায়গায় কি বলছে? হস্যই দিয়ে কথা বলছে, মানে আই দিয়ে ইন্দু বলতো, ঠিক আছে? তো গ্রিকরা এবং রোমানরা, তারা হচ্ছে সিন্ধু না বলতে পারে কি বলতো? ইন্দুস বলতো, কখনো ইন্দোই বলতো। সেইভাবে ওই ইন্দোই, গ্রিক শব্দ ইন্দোই এবং ল্যাটিন শব্দ ইন্দাস থেকে কিন্তু আমাদের ইন্ডিয়া নামটা এসছে। বোঝা গেল? বুঝতে পেরেছিস তো? তাহলে সিন্ধু নদীর নাম ঠিক মতো করে না বলতে পেরে দন্তস্বয়ের জায়গায় ওরা কি বলতো? হস্যই বলতো। কারা বলতো? গ্রিকরা এবং রোমানরা বলতো, ঠিক আছে? মনে থাকবে তো, গ্রিকরা এবং রোমানরা বলতো। এবং সেটার জন্য ওরা ওই সিন্ধুকে বলতো ইন্দোই। এই ইন্দোই করতে করতে কি নাম রাখা হয়েছে? রাখা হয়েছে ইন্ডিয়া, ঠিক আছে? যেমন অনেকের নাম, ঠিক আছে, অনেকের নাম হয়তো বড় আকারে, তাকে হচ্ছে ছোট করে ডাকে, মানে নাম বিকৃতি হতে হতে ওরকম হয়ে যায় না, নাম রাখতে পারে না ভালো করে। সেম ভাবে আমাদের ভারতবর্ষের নাম এভাবে কিন্তু ইন্ডিয়া আসছে। আর একটা তত্ত্ব বলছে যে পারসিক যারা, পারসিক এবং আরবীয়রা, তারা আবার সিন্ধু নদীকে, তারা আবার দন্তস্বকে কিন্তু আবার হ বলতো, হিন্দু, এইচ। বোঝা গেল কি বললাম? তাহলে প্রথম তত্ত্ব হচ্ছে ভারত কেন এলো। দ্বিতীয় হচ্ছে গ্রিকরা রোমানরা হচ্ছে দন্তস্বকে বলতো হর্ষই, যেখান থেকে হিন্দু নাম এসছে। এরপরে পারসিকরা আবার ওরা একটা উপরে, ওরা বলছে দন্তস্বরের জায়গায় বলছে হিন্দু। তাহলে সিন্ধু থেকে হিন্দু, বোঝা গেল? তো হিন্দু নামটা এসছে, হিন্দুস্তান এসছে। আবার অনেকে বলছে যে ভারতবর্ষ যেহেতু হিন্দুদের হচ্ছে ধর্মাবলম্বী, হিন্দুদের সবচেয়ে বেশি লোক সংখ্যা আছে,
তার জন্য ওকে হিন্দুস্তান বলা হচ্ছে। তো বিভিন্ন ভাবে কিন্তু এই নামের উৎপত্তিগুলো এসেছে। ক্লিয়ার? ঠিক আছে। তো মোটামুটি আমাদেরকে তাহলে আমাদের কোনটা সরকারিভাবে প্রযোজ্য নাম, ঠিক আছে। তো ভারতের সংবিধানের আর্টিকেল 1-এ কি বলা হয়েছে? ভারতের সংবিধানের আর্টিকেল 1-এ ইন্ডিয়া এবং ভারত এই দুটো নাম কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে, মনে থাকবে তো। তাহলে ভারতের সংবিধানের আর্টিকেল 1-এ হচ্ছে ইন্ডিয়া এবং ভারত স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই আর্টিকেল 1-এ বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। এই ইউনিয়ন অফ স্টেট মানে হচ্ছে আমাদের দেশটা কি বিভিন্ন রাজ্যের একটা সংঘ, বোঝা গেল। আমাদের দেশটা হচ্ছে বিভিন্ন রাজ্যের হচ্ছে একটা সংঘ, তাই বলা হয় ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেট। ইউনিয়ন অফ স্টেট মানে হচ্ছে বিভিন্ন রাজ্যের একটা সংঘ, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে কি আমাদের ভারতবর্ষের নামগুলো কিন্তু এসছে, ঠিক আছে। এভাবে ইন্ডিয়া ভারত, তো আমাদের সরকারিভাবে কিন্তু ইন্ডিয়া অ্যান্ড ভারত এই দুটো নাম হচ্ছে আমাদের সরকারিভাবে প্রযোজ্য। হিন্দুস্তান নামটা এখন সরকারিভাবে প্রযোজ্য নয়, কিন্তু হিন্দুস্তানটা অনেকে বলে থাকে, বোঝা গেল। তাহলে এই তিনটা নামের মাধুর্য বুঝতে পেরেছিস তোরা? ঠিক আছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের অবস্থান। আমরা তো ভূগোল যখন পড়ি, যখন কোনো দেশের নাম বলি, তার দেশের তো অবস্থান জানতে হবে। তোর ঘরে যদি আমি যাই, ঘর কোথায় আছে, তখন তুই আমাকে বলিস স্যার আমার ঘর হচ্ছে স্কুলের পাশে, তাল গাছের পাশে। তো একটা অবস্থান তো বলিস, তাহলে আমাদের ভারতবর্ষ কোথায় আছে পৃথিবী, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ভারতবর্ষের অবস্থান। তো ভারতবর্ষের অবস্থানটাকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। এক হচ্ছে কি মহাদেশগত অবস্থান, একটা গোলার্ধগত অবস্থান, আর একটা কি বলেছি অক্ষাংশগত অবস্থান। তিনটাই পড়বো, ঠিক আছে। তোরা আমাকে বল যে ভারতবর্ষ কোন গোলার্ধের দেশ? কোন গোলার্ধের দেশ? যদি আমি পৃথিবীকে আঁকি, এটা হচ্ছে পৃথিবী, তাই তো। এটা কোন রেখা গেছে? এটার নাম হচ্ছে নিরক্ষরেখা, যার মান কত 0 ডিগ্রি, ঠিক আছে তো। এবার নিরক্ষরেখার ওপরটাকে বলা হচ্ছে নর্থ, আর নিচটাকে কি বলা হচ্ছে সাউথ, ঠিক আছে। এবারে আমাদের দেশটা হচ্ছে নিরক্ষরেখার একটু উপর দিকে, এই জায়গাটাতে অবস্থিত, ঠিক আছে। তাহলে তোরা আমাকে বল যে নিরক্ষরেখা যখন উপর দিকে অবস্থিত, তাহলে এগুলো সব কি নর্থ গোলার্ধে অবস্থিত না, মানে উত্তর গোলার্ধে অবস্থিত, তাই তো রে। তাহলে ভারতবর্ষ হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। এবং ভারতবর্ষের দ্রাঘিমা রেখা দেখতে গেলে, দ্রাঘিমা রেখা অনুযায়ী ভারতবর্ষ হচ্ছে এটা কোন দিক? এটা হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে কোন দিক? পশ্চিম দিক। ক্লিয়ার? তাহলে ভারতবর্ষ হচ্ছে উত্তর এবং পূর্ব গোলার্ধের দেশ, বোঝা গেল কি বললাম? কারণ দ্রাঘিমা রেখার 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার যেহেতু পূর্ব দিকে আছে, পূর্ব দিকে পড়ছে না ভারতটা, আর নিরক্ষরেখার উপর দিকে আছে, নর্থের দিকে আছে, তাহলে কি বলবো এটাকে আমি? উত্তর এবং পূর্ব গোলার্ধের দেশ, মনে থাকবে তো। উত্তর এবং পূর্ব গোলার্ধের দেশ, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। মূল মধ্যরেখা পূর্ব দিকে আছে বলে পূর্ব দিক, এবং নিরক্ষরেখার উপর দিকে আছে, উত্তর দিকে আছে বলে কি উত্তর দিক। তাহলে উত্তর এবং পূর্ব গোলার্ধের দেশ। যেমন ভারতের যদি এখানে আমি অক্ষাংশ নিই, তাহলে কিন্তু এটাও নর্থ বলবো, আর সাউথও হলে কিন্তু আমি নর্থ বলবো। সাউথ মানে দক্ষিণ, দক্ষিণ তো। কিন্তু তা সত্ত্বেও আমি তার অক্ষাংশ কি বলবো? নর্থ বলবো। কেন বলবো? কারণ ভাই আমার আমার ভারতবর্ষ তো টোটালটাই আছে উত্তর গোলার্ধের দেশ না। উত্তর দিকে উত্তর দিক হতে পারে ঠিক, এটা হচ্ছে নর্থের দিক, কিন্তু নর্থই বসবে, কারণ নর্থ গোলার্ধের মধ্যে আছি, উত্তর গোলার্ধে আছি। ভারতবর্ষের এই দিকটা হচ্ছে কি দক্ষিণ দিক, তো দক্ষিণ দিক না। কিন্তু দিক দক্ষিণ হলে কি হবে? আমার অক্ষাংশ শেষে কিন্তু আমাকে নর্থ লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ আমার যেহেতু দেশটা পুরোটাই হচ্ছে উত্তর গোলার্ধের দেশ। সেম ভাবে যদি আমি এখানে দাগিমা মাপি, এখানে যদি দিকটা কোন দিক? দিকটা হচ্ছে পশ্চিম দিক, তাই তো। এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, কিন্তু পশ্চিম দিক হলেও এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে পূব দিক লিখতে হবে, মানে পূর্ব অক্ষাংশ দাগিমাংশ লিখতে হবে। এখানেও কিন্তু যেহেতু পূব দিক, আর এখানে যেহেতু আমি অবস্থান কোন জায়গায় আছি? পূর্ব অক্ষাংশে আছি, তাই আমাকে ইস্ট লিখতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। অনেকে প্রশ্ন করে স্যার তাহলে আপনি তো পশ্চিম দিক গুজরাট বলছেন, তাহলে এখানে ওয়েস্ট কেন লিখছেন না? তার কারণ কি? আমি কোন গোলার্ধে আছি? আমি আছি মূল মধ্যরেখার পূব দিকে, মানে আমার টোটালটা কি হবে? টোটালটা হচ্ছে পূর্ব, তাই তো। এবং উত্তর দিকে হলে নর্থ, তাহলে উত্তর এবং পূব গোলার্ধের দেশ, নর্থ এন্ড ইস্ট গোলার্ধের দেশ, ঠিক আছে। মনে থাকবে তো? ক্লিয়ার? তাহলে এইগুলো কিন্তু তোরা একটু খেয়াল রাখিস, ঠিক আছে। হয়েছে? এবারে দেখ, তাহলে যেটা বললাম যে ভারতবর্ষ কোন গোলার্ধের দেশ? ভারতবর্ষ হচ্ছে উত্তর এবং পূর্ব গোলার্ধের দেশ, বোঝা গেছে তো। এবারে মহাদেশগত, সবাই জানি
যে ভারতবর্ষ হচ্ছে এশিয়া মহাদেশের দেশ, তো কি রে, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে আছে না, তাই দক্ষিণ এবং পূব দিকে আছে, তাহলে ভারতবর্ষ হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ এবং পূর্বাংশের দেশ, মনে থাকবে তো। তাহলে ভারতবর্ষ কোন গোলার্ধের দেশ? উত্তর পূর্ব গোলার্ধের দেশ। কোন গোলার্ধের দেশ? আবার বল, উত্তর উত্তর পূর্ব, উত্তর পূর্ব, ঠিক আছে। এবং এশিয়া মহাদেশে কি? এশিয়া মহাদেশে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে তো। এবারে হচ্ছে অক্ষাংশ কি কি, ভারতবর্ষের অক্ষাংশ দেখে নিই একটু হালকা করে। অক্ষাংশ মানে কি? ডিগ্রির খেলা। স্যার এটা তো মুখস্থ করতে খুব কষ্ট হয়, আমারও কষ্ট হয়, আমি পারিনি, কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে, সব তো পারবো না, কিন্তু অন্তত ভারতবর্ষ হলো মনে রাখ, আড্ডা মনে রাখ, না মনে রাখিস, নাম্বার মনে রাখতে পারছিস কিরে, নাম্বার মনে রাখতে পারছিস, আর অক্ষাংশ মনে রাখতে পারবি না। দেখ, অক্ষাংশ দুটো জিনিস ভালো করে বুঝতে হবে আমাকে। অক্ষাংশ মানে কি? উপর দিক নিচের দিক। দ্রাঘিমাংশ মানে কি? ডান দিক বাম দিক, মনে রাখবি। প্রথম হচ্ছে ভারতবর্ষের অক্ষাংশ শুরু হচ্ছে কোথায়? ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু, এটা তো দেশ আমার না, এখানে একটা আমাদের দ্বীপ আছে, তার নাম কি? তার নাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তার নাম কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, ভালো করে দেখ, তার নাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে আছে, এখানে আছে কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে একটা পয়েন্ট আছে, তাকে বলা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। কি বলা হচ্ছে? ইন্দিরা, ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, এর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট, বোঝা গেল। তাহলে ভারতবর্ষের একদম দক্ষিণে আছে কি? ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, দক্ষিণে কি আছে? ইন্দিরা পয়েন্ট। কত ডিগ্রি অক্ষাংশে আছে? 6 ডিগ্রি 45 মিনিট উত্তর। এই উত্তরটা কিন্তু বলতেই হবে, কত ডিগ্রি? 6 ডিগ্রি, 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ। তাহলে ইন্দিরা পয়েন্ট কোটা আছে? ভারতবর্ষের একদম দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ভালো করে মনে রাখবি, ভারতবর্ষের একদম দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের আগের নাম কি ছিল? পিগম্যানিয়ান পয়েন্ট বা প্যাগম্যানিয়াল পয়েন্ট, ঠিক আছে। তো কত ডিগ্রি অক্ষাংশ? 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ, 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ। এগুলো বারবার ধরে বলছি, আমি রিপিট করে করে বলছি, ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ এটা কিন্তু এক্সামে দিয়ে দিতে পারে। তাহলে হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে কোনটা? এটা তো নর্থ বলে দিয়েছি না, তাই তো। দ্বিতীয় কোনটা? দ্বিতীয় হচ্ছে সাউথটা বলে দিয়েছি। দ্বিতীয় হচ্ছে আমার এটা, এখানে আছে, কি আছে? দক্ষিণ। দক্ষিণ হচ্ছে আমার ইন্দিরা পয়েন্ট। ওপরটা কি? উত্তর হবে, তাই তো। উত্তরটা হবে হচ্ছে উত্তরটা হবে আমার হচ্ছে কি? ইন্দিরা কল, ইন্দিরা, ইন্দিরা কল, মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে নিচটা হচ্ছে কি? সাউথটা হচ্ছে, দক্ষিণটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, আর উপরটা হচ্ছে ইন্দিরা কল, বোঝা গেছে তো। কত ডিগ্রিতে আছে ইন্দিরা কল? ইন্দিরা কল আছে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। এটা উত্তর হবে, কেন হবে? এটা উত্তর হবে কেন হবে বলে দিচ্ছি আমি, যেহেতু উত্তর দিকে আছে, তাই তো। তাহলে ইন্দিরা পয়েন্ট কত? 6 ডিগ্রি 45 মিনিট, 6 ডিগ্রি 45 মিনিট হচ্ছে উত্তর অক্ষাংশ, ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম বিন্দু, দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ। আর উত্তরতম বিন্দু ইন্দিরা কল, ইন্দিরা কল, ইন্দিরা কল কত? 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। চোখ বন্ধ করে বল সবাই, ইন্দিরা পয়েন্ট কত? 6 ডিগ্রি, 6 ডিগ্রি 45 মিনিট নর্থ, ইন্দিরা পয়েন্ট 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, ক্লিয়ার। তাহলে উত্তর দক্ষিণ বোঝা গেল। এবারে এই কোশ্চেনটা আর একটা আছে, যে তাহলে স্যার মূল ভূখণ্ডে, এটা তো আমাদের সাগরের, মহাসাগরের, বঙ্গোপসাগরের পর আছে না দ্বীপটা, তাহলে মূল ভূখণ্ড কোনটা? ভারতবর্ষ, তাহলে এটা মূল ভূখণ্ড, কেন এর মধ্যে সমুদ্র নেই। এবারে দক্ষিণ দিকে তো ইন্দিরা পয়েন্টটা হচ্ছে কি? ভূখণ্ডকে ছাড়িয়ে গেছে না, একটা দ্বীপের মধ্যে আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে, ঠিক আছে। তাহলে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কোনটা? মূল ভূখণ্ডের এটা, তাই তো, একবারে নিচের পয়েন্টটা, এটাকে বলা হচ্ছে
কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কন্যা কুমারিকা। কি বলা হচ্ছে? কন্যা কন্যা কুমারিকা বা কন্যাকুমারী, কন্যাকুমারী অন্তরী। তাহলে ভালো করে মনে রাখতে হবে যে মূল ভূখণ্ডের কোনটা? কন্যাকুমারিকা। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। আর যদি শুধু বলে যে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, তাহলে কীর্তন হয়ে যাবে, কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? এই কীর্তন থেকে বাঁচতে গেলে আমাকে কি করতে হবে? ভালো করে বুঝতে হবে যে ইন্দিরা পয়েন্ট হচ্ছে দক্ষিণতম বিন্দু, আর মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। কোথায় অবস্থিত? তামিলনাড়ুর। কোথায় অবস্থিত? তামিলনাড়ুর, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। কত ডিগ্রি? 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। কত? তাহলে এটা 8 ডিগ্রি 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ, ঠিক আছে? মনে থাকবে তো? তাহলে আমাকে দক্ষিণ আর উত্তর দুটা বুঝতে পেরেছি। তাহলে উত্তরে কোনটা আছে? ইন্দিরা। ইন্দিরা কি? ইন্দিরা কল। দক্ষিণে কোনটা আছে? ইন্দিরা পয়েন্ট। আর মূল ভূখণ্ডে দক্ষিণে কোনটা আছে? কন্যাকুমারিকা। কন্যাকুমারিকা অন্তরীপ, ঠিক আছে? কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে, ঠিক আছে? বোঝা গেছে তো? ওকে, তাহলে এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল আমার পার্ট অক্ষাংশের। এবার দ্রাঘিমাংশের পার্ট। দ্রাঘিমাংশ মানে কি বলেছি? যে এইদিকে এদিকে যাবে না, এদিকে দিক যাবে, ডান দিক বাঁ দিক যাবে, আর ওপর নিচে অক্ষাংশ। তোর অলরেডি জানিস, এটা সমস্যা কিছু নেই। তাহলে ভারতবর্ষের পশ্চিম দিক কোনটা? এটা তো, এটা কোন দিক? এটা মিডিল, এটা হচ্ছে পশ্চিম দিক। তো এটা পশ্চিম দিক। এটা কোন দিক? এটা হচ্ছে পূর্ব দিক। এবার আমাকে বলতো, দিক পশ্চিম পূর্ব হতে পারে, দিক পশ্চিম পূর্ব হতে পারে, কিন্তু আমরা কি লিখবো সবসময়? দাগের আনসার ক্ষেত্রে কি ইস্ট লিখবো। কারণ কেন কি? কারণ হচ্ছে ভারতবর্ষ হচ্ছে ইস্টের দিকের দেশ, ইস্ট গোলার্ধের দেশ না। তাহলে কি ভারতের একবারে পশ্চিম দিকে এই পার্টটা, এই জায়গাটা দেখ ভালো করে, লক্ষ্য করে দেখ, ম্যাপ পয়েন্ট পড়তে পারে। গুজরাটের গুহারমতি। গুজরাটের কি? গুহারমতি, ঠিক আছে? কোন রাজ্যে অবস্থিত? গুজরাটের গুহারমতি। এটা হচ্ছে ভারতবর্ষের একদম পশ্চিমতম বিন্দু। কততম বিন্দু? পশ্চিমতম বিন্দু। বোঝা গেছে তো? তাহলে গুজরাটের গুহারমতি হচ্ছে ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু। কত ডিগ্রি অক্ষাংশ? কত ডিগ্রি দ্রাঘিমাংশ? 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। 68 ডিগ্রি পূর্ব, 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ, ঠিক আছে? তাহলে কোথায়? গুজরাটের কোথায়? গুজরাটের গুহারমতি। মনে থাকবে তো? 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব, 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব, তাই তো? তাহলে পশ্চিম দিকে হলো। এবার পূব দিকে, এই রাজ্যটার নাম কি? এর নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। মনে রাখতে হবে, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, ঠিক আছে? এই অরুণাচল প্রদেশের কিবিথু, কোন জায়গায়? কিবিথু, আনুর্য জেলার কিবিথু। কিবিথু, ঠিক আছে? এই কিবিথু হচ্ছে ভারতবর্ষের একদম পূর্ব দিকের পয়েন্ট, ঠিক আছে? তাহলে পশ্চিম দিক কোনটা আছে? পশ্চিম দিকে হচ্ছে গুহারমতি, গুজরাটে অবস্থিত। আর কিবিথু হচ্ছে কোথায়? অরুণাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে? মনে থাকবে তো? কোথায়? অরুণাচল প্রদেশে। ক্লিয়ার? নাম কি? কিবিথু। কত ডিগ্রি? 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। মনে থাকবে? কোন জেলায় অবস্থিত? আনোয়ার জেলায় অবস্থিত। আর এটা কোথায়? এটা হচ্ছে কচ্ছ জেলা। কোন জেলায়? কচ্ছ, গুজরাটের কচ্ছ জেলার গুহারমতি, ঠিক আছে? গুজরাটের কচ্ছ জেলার গুহারমতি। বোঝা গেল? তাহলে আমি ধরছি আরেকবার। এটা কি? একদম উত্তর দিকে তো। এটার নাম কি? ইন্দিরা কল। কত নাম? কি নাম? ইন্দিরা কল। কত ডিগ্রি? 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ। মূল ভূখণ্ড কোনটা? কন্যাকুমারী। মূল ভূখণ্ড কোনটা? কন্যাকুমারী। কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। কত ডিগ্রি? 8 ডিগ্রি 4 মিনিট নট। 8 ডিগ্রি 4 মিনিট নট। এই যে বারবার ধরে বলছি, এখানেই পড়া মুখস্থ হবে আমার, ঠিক আছে? আমাকে যেমন ঘরে না বই দেখতে হয়, এখানেই পড়া মুখস্থ হয়ে যাবে। মূল ভূখণ্ড বাদ দিয়ে শুধু যদি বলা হয় ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু, কি হবে? ইন্দিরা পয়েন্ট। কি হবে? ইন্দিরা পয়েন্ট। কত ডিগ্রি? 6 ডিগ্রি 8 মিনিট নর্থ। ক্লিয়ার? তো এটা হয়ে গেল। এরপর হচ্ছে আমি ইন্দিরা কলটা নিয়ে আরেকটু বলছি। ইন্দিরা কল কি? ভারতবর্ষ বলেছি আমি উত্তরতম স্থান বিন্দু, ঠিক আছে? যেটা কোথায় পড়ছে? আঁকি ছবিটা, কোথায় পড়ছে? এই জায়গাটা পড়ছে।
ঠিক আছে, এটা ইন্দিরা কল। বর্তমানে কিন্তু এই ইন্দিরা কলটা হচ্ছে পাকিস্তানের দখলে এসে গেছে, এটা আমি পরে একটু পরেই বলবো, সেটা ভালো করে বলবো ডিসকাস করে, ঠিক আছে। প্রায় কত উচ্চতা? 5764 মিটার, হ্যাঁ 64 মিটার উচ্চতা। 1912 সালে বিখ্যাত পর্বত অভিযাত্রী যার নাম হচ্ছে ফ্যানি বুলক, ফ্যানি বুলক, যিনি হচ্ছে এই ইন্দিরা পয়েন্টের এই সরি ইন্দিরা কলের নামকরণ করেন, বোঝা গেল? যিনি হচ্ছে এই ইন্দিরা কলের নামকরণটা করেন, তার নাম কি? ফ্যানি বুলক ওয়ার্কসম্যান, ফ্যানি বুলক ওয়ার্কসম্যান, যিনি হচ্ছে এই ইন্দিরা কলের নামকরণটা করেন, ঠিক আছে, মনে থাকবে তো? এরপরে এরপরে হচ্ছে ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, এই তো বললাম, একবারে নিকোবর দ্বীপে অবস্থিত, নিকোবর দ্বীপ মানে গ্রেট নিকোবর দ্বীপের লা হ্যাচিং, লা হ্যাচিং বা ইন্দিরা গ্রামে অবস্থিত। কি? লা হ্যাচিং, লা হ্যাচিং বা ইন্দিরা গ্রামে অবস্থিত, মনে থাকবে তো? ঠিক আছে, তাহলে কোন দ্বীপে? গ্রেট নিকোবর দ্বীপে। কোন দ্বীপে? আন্দামান নিকোবর দ্বীপের মধ্যে কোন দ্বীপে? গ্রেট গ্রেট নিকোবর দ্বীপ, নিকোবর দ্বীপ হয়েছে তো। গ্রেট নিকোবর দ্বীপে কিন্তু এটা অবস্থিত। কোন গ্রামে? ইন্দিরা গ্রাম বা লা হ্যাচিং, লা হ্যাচিং বা হ্যাংচে যাই বলি, ঠিক আছে। এবারে এর আগের নাম কি ছিল? এর আগের নাম ছিল পিগ পিগম্যালিয়ন পয়েন্ট, পিগম্যালিয়ন পয়েন্ট, ঠিক আছে, মনে থাকবে তো? পিগম্যালিয়ন পয়েন্ট, অনেকে বলে পার্সন পয়েন্ট, অনেকে বলে কি হ্যাংচে পয়েন্ট, লা হ্যাংচে পয়েন্ট বা লা হ্যাচিং পয়েন্ট, ঠিক আছে, বোঝা গেল? তাহলে পিগমিলিয়ন পয়েন্টের বর্তমান নাম কি? ইন্দিরা পয়েন্ট। পিগমিলিয়ন পয়েন্টের বর্তমান নাম কি? ইন্দিরা ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। তাই ইন্দিরা পয়েন্টের আগের নাম কি ছিল? পিগম্যালিয়ন, পিগম্যালিয়ন, পিগম্যালিয়ন পয়েন্ট, বোঝা গেল? কত ডিগ্রি? বল বল, কত ডিগ্রি? 6 ডিগ্রি 35 মিনিট, ঠিক আছে, হয়েছে। এই যে লাইট হাউস আছে না, এই লাইট হাউসটা হচ্ছে ওখানে অবস্থিত, ঠিক আছে। এটা আমাদের রাজনাথ সিং, আমাদের ডিফেন্স মিনিস্টার খুব সম্ভবত রাজনাথ সিং, এটা হচ্ছে এই ইন্দিরা পয়েন্টের একটা লাইট হাউস। তো 2004 সালে, 2004 সালে আচ্ছা বলে রাখি এর নামটা কেন ইন্দিরা হলো। 1984 সালে আমাদের তৎকালীন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নাম অনুসারে কিন্তু এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। কত সালে? 1984 সালে 19 অক্টোবর, 1984 সালে 19 অক্টোবর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নাম অনুসারে কিন্তু এর নাম হয়েছে কি ইন্দিরা পয়েন্ট। তাহলে এর আগের নাম কি ছিল? এর আগের নাম হচ্ছে পিগম্যালিয়ন পয়েন্ট। কোন গ্রামে অবস্থিত? ইন্দিরা গ্রাম বা লা হ্যাংচে গ্রাম, ঠিক আছে, মনে থাকবে তো? তো 2004 সালে যখন ভারত মহাসাগরে একটা বিভৎস ভূমিকম্প হয়, মানে সুনামি হয়, তখন সুনামির সময় কিন্তু এই পয়েন্টে হচ্ছে এই দ্বীপের কিছুটা অংশ ধ্বংস হয়ে গেছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে এই লাইট হাউসের কিছুটা অংশ কিন্তু জলমগ্ন হয়ে গেছিল, ঠিক আছে। তো 2004 সালে 26 ডিসেম্বর যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তার ফলে একটুখানি হচ্ছে ক্ষতি হয়েছিল, কিন্তু এখন মোটামুটি আপাতত ভারত সরকার দ্বারা এই এলাকাটা ভালো করে ঠিক করা হয়েছে, মোটামুটি এখন ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে এটুকু আমার ক্লিয়ার হয়ে গেল কনসেপ্টটা। এরপরে কি আছে? এরপরে হচ্ছে সীমানা। ভারতবর্ষের মোট সীমানা, সীমানা মানে কি? এখান থেকে শুরু করে একবারে গোটাটা কতটা আছে ভারতবর্ষের? এইটা পুরোটা কতটা আছে? প্রায় কথা বলছি, প্রায় 15,107 কিমি। কত কিমি? প্রায় 15,107 কিমি। তাহলে এটা কত? 15,107 কিমি হচ্ছে কি এর পরিধি বলতে পারিস, সীমা, মোট স্থল সীমা, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল। এবারে মূল ভূখণ্ডের এই যে উপকূল রেখা মানে কি? এখান থেকে শুরু করছি আমি, এই যে এটা যেখান থেকে সমুদ্র টাচ করে গেছে, এই যে উপকূল রেখা বলা হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি উপকূল রেখা। কত আছে? প্রায় 5,423 কিমি। কত? 5,423 কিমি, মনে রাখতে হবে। আর টোটালটা কত? 15,107 কিমি, 15,107 কিমি। এটা কত? 5,423 কিমি, ঠিক আছে। দ্বীপপুঞ্জকে যদি অ্যাড করি আমি, এই দ্বীপপুঞ্জকে যদি অ্যাড করি, ঠিক আছে, লাক্ষাদ্বীপ এখানে আছে, তাহলে কত হচ্ছে? 7,517 কিমি। এইগুলো কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়,
বোঝা গেছে তো? তাহলে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে মোট স্থলসীমানা কত? 15,107 কিমি, এবং জলসীমানা হচ্ছে 5,423 কিমি। যদি আমি দ্বীপ প্যাকা বাদ দিয়ে দিই, যদি দ্বীপ প্যাকে আমি অ্যাড করে দিই, তাহলে কত হবে? 7,517 কিমি। কত কিমি? 7,517 কিমি। ঠিক আছে, এবারে আমাকে বলতে পারিস যে স্যার এটা কোন সাগর আছে? এখানে আছে আরব সাগর আছে না, এখানে আছে কি সাগর? এখানে আছে আরব সাগর। কি সাগর? আরব, এখানে আছে আরব সাগর। আরব সাগর এটা, তাই তো? এটা কি সাগর? বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। ঠিক আছে, বঙ্গোসাগর। ঠিক আছে, ঠিক আছে, এটা কি সাগর? এটা বঙ্গোপসাগর। এটা কি সাগর? ভারত মহাসাগর, তাই তো? আচ্ছা, এবারে আমাকে বল যে স্যার এটা তো আমাদের দেশ, বুঝতে পারছি, তাহলে ভারত কি এই গোটা দেশ মানে জলভূমিটা তার নিজের এলাকায়? মানে যতটা আমি এগোবো এখান থেকে, ততটা কি আমার ভারতবর্ষের? ততটা কি ভারতবর্ষের? এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। ঠিক আছে, যে তাহলে কতটুকু এলাকা জল সীমানার মধ্যে আসবে? ঠিক আছে, বোঝা গেল কি বললাম? কতটুকু এলাকা জল সীমানার মধ্যে আসবে, তখন এই সমস্যা তৈরি হয়। তখন কি করা হচ্ছে? তখন করা হয় হচ্ছে একটা সমুদ্র আইন আনা হয়। কি আনা হয়? একটা সমুদ্র আইন আনা হয়, যাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, EEZ, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এটা, যে একটা দেশ কতটুকু তার জলসীমানা থেকে কতটুকু সে নিজের দখলে রাখতে পারবে, বা তার কতটুকু এরিয়া তার নিজের মধ্যে আছে। যেমন এখানে আছে আমার পাকিস্তান, এখানে আছে কি ভারত। তো তাহলে এই রেখার বাইরে আমার তো এলাকা নেই না, কিন্তু জলভাগের ক্ষেত্রে আমি কি করে বুঝবো? সেখানে তো আমি গিয়ে হচ্ছে মানে কি বলে পিলার পুঁতে তো আর করতে পারবো না। কিরে, সেখানে কি পারবো আমি? সেখানে আমি নিশ্চয়ই পারবো না, তখন সমস্যা। তার জন্য কি হচ্ছে? তার জন্য ইন্টারন্যাশনাল সমুদ্র আইনে বলা হচ্ছে যে না, একটা সীমা একটা বেঁধে বেঁধে দেওয়া হোক, অদৃশ্য সীমা, যে সীমানা ক্রস করলে কিন্তু সেই দেশের অধীন থেকে বাইরে চলে যাবে। সেই সীমানাটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, EEZ, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তাহলে কতটুকু হবে? 100 কিমি, 200 কিমি, 500 কিমি? না, বলছে কতটুকু হবে? মূল উপকূল থেকে 200 নটিক্যাল মাইল। কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল, যাকে যদি আমি আমাদের কিমিতে কনভার্ট করি, কত হবে? 370 কিমি। তাহলে এখান থেকে 370 কিমি, এখান থেকে 70 কিমি, তাহলে নিজের ভূখণ্ড থেকে 370 কিমি সমুদ্র পর্যন্ত কিন্তু ভারতবর্ষ নয়, যে কোনো দেশ যদি তার সমুদ্র থেকে থাকে, সে 370 কিমি পর্যন্ত পাবে। তাহলে এখানে তো শ্রীলঙ্কা আছে, তাহলে কি হবে? এর ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম, বোঝা গেল? এর ক্ষেত্রে হচ্ছে ছোট ছোট ক্ষেত্রে কিন্তু এগুলো আলাদা নিয়ম, বোঝা গেল? তাহলে কত কিমি? 200 নটিক্যাল মাইল বা 370 কিমি এলাকা পর্যন্ত যে অদৃশ্য সমুদ্রটা আমরা পাবো, মানে যে কোনো দেশ পাবে, তাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা EEZ। মনে থাকবে তো? ক্লিয়ার? তাহলে এখানে পর্যন্ত বুঝতে পেরেছিস তো? এবারে যেটা বলবো তোদেরকে, সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের আর পাশাপাশি কোন কোন দেশগুলো আছে, কার কার সঙ্গে ভারতবর্ষ বর্ডার গুলো শেয়ার করে। ঠিক আছে, যেমন ধর একটা আমার বাড়ি আছে, আমার ঘরের চারপাশে অনেক ঘর আছে, তাই তো? তাহলে আমার ঘরের দেওয়ালের সঙ্গে অন্য ঘরের দেওয়ালের কাছাকাছি এটা আছে। আবার আমার ঘরের ডান দিকে একটা ঘর আছে, মানে হতে পারে না, সবারই ঘরে আছে এরকম ধরনের। এবারে আমার ঘরের চারপাশে আর কোন কোন ফ্যামিলি আছে, তাকে বলা হচ্ছে কি প্রতিবেশী, তাই তো? সেম ভাবে আমাদের দেশের পাশাপাশি যে সমস্ত দেশগুলো আছে, তাকে বলা হচ্ছে প্রতিবেশী দেশ। এটা নিয়ে পরে একটা আমি ক্লাস দেবো। আমি শুধু এখন বলতে চাইছি যে বর্ডার শেয়ার করছে কোন কোন জায়গাগুলো। ঠিক আছে, তো আগে তোকে আমি বর্ডার সম্পর্কে বলে দিই। বর্ডার মানে হচ্ছে পাকিস্তান একটা দেশ, ভারত একটা দেশ, এর মাঝে যে লাইনটা আছে দুটো দেশকে ভাগ করছে, তাকে বলা হচ্ছে বর্ডার। ঠিক আছে, এবার দেখ তাহলে কোন কোন বর্ডার শেয়ার করছে। আমি তোদেরকে ভালো করে সব বর্ডারগুলো বলবো, ঠিক আছে, কোনো চিন্তা করার দরকার নেই। প্রথম যেটা আছে সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন কোন কোন? ভারত, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ এর মধ্যে যে লাইনটা আছে, তাকে বলা হচ্ছে র্যাডক্লিফ লাইন। কি বলা হচ্ছে? র্যাডক্লিফ লাইন। কবে হয়েছিল? 1947 সালে দেশভাগের সময় সিরিল র্যাডক্লিফ এই লাইনটা কি করেছিলেন? ড্র করেছিলেন, বোঝা গেল? এবার দেখ ম্যাকমোহন লাইন কার মধ্যে আছে? ম্যাকমোহন আছে ভারত এবং চীনের মধ্যে। আমি এইটা বলবো
বলার পরে আমি ম্যাপে যাওয়ার তোদেরকে কিন্তু উত্তরগুলো আমাকে দিতে হবে, ঠিক আছে? তাহলে র্যাডক্লিফ কি বলেছি? ভারত পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ। আচ্ছা, যখন ভারত স্বাধীন হয়েছিল সেই সময় কিন্তু পাকিস্তান দুটো ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান, যাকে বাংলাদেশ বলছি আমি, ঠিক আছে? তো পাকিস্তান মানে সেই পাকিস্তানের কথাই বলছি, যে ভারত পাকিস্তান সেই পাকিস্তান, র্যাডক্লিফ। এবারে আমি বাংলাদেশ না লিখেছি, এই র্যাডক্লিফ লাইনটা এখন চেঞ্জ হয়ে ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার, তার নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? 1971 সালের পরে বাংলাদেশ যেমন, মানে আগে তো ছিল মানে পূব পাকিস্তান ছিল না, ওটা তো হচ্ছে মুক্তিযুদ্ধের পরে 1971 সালে হচ্ছে তার নাম হয়ে বাংলাদেশ হয়ে গেছে। তো তখন ওই একই লাইন ছিল, যার নামকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে ভারত বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার। তাহলে র্যাডক্লিফ লাইনটা শুধুমাত্র দেখতে গেলে ভারত এবং পাকিস্তানের মধ্যেই এখন বর্তমানে আছে, আর বাংলাদেশ লাইনটা ছিল সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইনের নাম চেঞ্জ করে কি হয়েছে, ভারত ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার, ঠিক আছে? যখন ম্যাপটা দেখাবো তাহলে তখন বুঝতে পারবি, বোঝা গেল? ম্যাকমোহন লাইন, কি লাইন? ম্যাকমোহন লাইন কার কার মধ্যে আছে? ম্যাকমোহন আছে ভারত এবং চীনের মধ্যে। কার মধ্যে আছে? ভারত এবং চীনের মধ্যে আছে ম্যাকমোহন লাইন, ঠিক আছে? কত সালে? 1914 সালে হচ্ছে করা হয়েছিল। এরপরে কি? ডুরান লাইন, কি লাইন? ডুরান লাইন ভারত এবং আফগানিস্তানের মধ্যে আছে, বর্তমানে হচ্ছে পাকিস্তানের সঙ্গে শেয়ার করছে, আমি এটা বলবো। কি এটা ছিল? স্যার মাটিবার ডুরান, ঠিক আছে? স্যার মাটিবার ডুরান, মনে থাকবে তো? আমি তিনটা সম্পর্কে ভালো করে বলছি, এটা ম্যাপে দেখাবো। এই দুটো আমি এখন দেখাচ্ছি না, ম্যাপে ভালো করে দেখাবো আমি, ঠিক আছে? তাহলে প্রথম, র্যাডক্লিফ লাইন কার কার মধ্যে আছে? ভারত এবং পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের মধ্যে কি লাইন? র্যাডক্লিফ লাইন, মনে থাকবে তো? ভারত এবং পাকিস্তানের মধ্যে কি লাইন? র্যাডক্লিফ লাইন, কি লাইন? র্যাড র্যাড র্যাডক্লিফ লাইন, ঠিক আছে? তারপরে ম্যাকমোহন লাইন কার মধ্যে আছে? ভারত এবং কি? চীন। ভারত এবং চীনের মধ্যে কি লাইন? ম্যাকমোহন লাইন, ঠিক আছে? আর ডুরাল লাইন কার মধ্যে? ভারত এবং আফগানিস্তানের মধ্যে হচ্ছে ম্যাকমোহন লাইন। এবারে ম্যাপটা দেখাচ্ছি, দেখ। এটা কি? এটা হচ্ছে পাকিস্তান, সবচেয়ে হারামি দেশ, সবচেয়ে বাজে দেশ, তাই তো? আমি একে এখন বলবো, এখন ছেড়ে দিচ্ছি, মানে কিছু বলছি না, মানে কিছু বলবো না, এটা বলবো আমি যখন পড়াবো তখন ভালো করে বলবো। পাকিস্তানের যে লোকগুলো ভিডিও দেখছে বন্ধ করে দাও দেখা, কারণ যখন একে আমি সাটা ভাঙা বলবো তখন কিন্তু চাপা হয়ে যাবে পাকিস্তান লোকেদের। এবার দেখ, এই যে লাইনটা গেছে এইখান থেকে একবারে গিয়ে 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 এই যে লাইনটা গেছে, তখন 1947 সালে নাম কি? এর নাম দিয়েছে র্যাড ক্লিফ লাইন, র্যাড ক্লিফ লাইন। এটা র্যাড ক্লিফ লাইন, ঠিক আছে? এবার সেই সময় এটাকে বলা হচ্ছে কি? এটা বলা হচ্ছে পশ্চিম পাকিস্তান, তাই তো? ওয়েস্ট পাকিস্তান। এটা হচ্ছে তখন বাংলাদেশ বলে কোনো নাম হয়নি, কিন্তু মনে রাখবি তখন কি নাম ছিল? এটার নাম ছিল, এর নাম ছিল পূর্ব পাকিস্তান, 1947 সালের সময়, দেশভাগের সময়, ঠিক আছে? এইটা পুরোটা, এটা, এই দুটোকে একসঙ্গে বলা হতো কি লাইন? র্যাড ক্লিফ লাইন, মনে রাখবি। এটাকে বলা হচ্ছে কি লাইন? র্যাড ক্লিফ লাইন। তাহলে 1947 সালের সময় দেশভাগের সময় র্যাড ক্লিফ লাইনটা কি ছিল? পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটোকে মিলে বলা আছে পাকিস্তান, তাই তো? তখন তো হচ্ছে জিন্না তো এটা করে দিয়ে গেছিল, ঠিক আছে? এবারে এই দুটোকে বলা হতো র্যাড ক্লিফ লাইন, কিন্তু বর্তমানে এখন এটাকে বলছি আমি র্যাড ক্লিফ লাইন। কেন বলছি? কারণ নতুন করে 1971 সালের পর থেকে, ঠিক আছে, 1971 সালের পর থেকে এটা হচ্ছে নাম হয়ে যায় কি দেশ? এর নাম চেঞ্জ হয়ে যায় বাংলাদেশ, ঠিক আছে? কি দেশ? বাংলাদেশ। তখন এর নামটা কি হয়? তখন এর নামটা হয়ে যায় হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার, বোঝা গেল? ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার, মনে থাকবে তো? কিরে, হয়েছে? তাহলে এটাকে বলা হচ্ছে র্যাড ক্লিফ লাইন, এটাকে বলা হচ্ছে কি? ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার, ঠিক আছে? মনে থাকবে তো? এবারে এটা কোন দেশ? এটা হচ্ছে সিং জিনপিং চাচার দেশ, তো নাম কি? চীন দেশ। এটা সিং জিনপিং চাচার দেশ, নাম হচ্ছে চীন দেশ। চীনের মধ্যে কি কি আছে? এখান থেকে শুরু হচ্ছে
এখান থেকে গিয়ে একবারে নেপালের কাছ পর্যন্ত, এখান থেকে গিয়ে হচ্ছে অরুণাচল প্রদেশের এই লাইনটা পর্যন্ত। একে বলা হচ্ছে কি লাইন? ম্যাক মোহন লাইন। কি বলা হচ্ছে? ম্যাক মোহন লাইন, ম্যাক মোহন লাইন, ঠিক আছে, বা ম্যাকমোহন বর্ডার। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? তাহলে এটাকে বলা হচ্ছে র্যাডক্লিফ লাইন, এটাকে বলা হচ্ছে কি লাইন? ম্যাকমোহন লাইন। আর এখানে একটু ছোট করে এলাকা আছে যেটাকে বলা হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে ডুরান লাইন। কি বলা হচ্ছে? এটা হচ্ছে আফগানিস্তান, আর এটা কি ইন্ডিয়া? তো এটা ইন্ডিয়া, এর মধ্যে হচ্ছে ডুরান লাইন, ডুরান লাইন, যেটা বলছি কি লাইন? ডুরান লাইন, ঠিক আছে, ডুরান লাইন, মনে থাকবে? তাহলে ভারত পাকিস্তানের মধ্যে কোন লাইন? ভারত পাকিস্তানের মধ্যে হচ্ছে র্যাডক্লিফ লাইন। ভারত মানে আগের পাকিস্তান মানে বাংলাদেশের মধ্যে কি লাইন ছিল? র্যাডক্লিফ লাইন ছিল, যেটা চেঞ্জ করে কি নাম হয়েছে ভারত বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার। ভারত এবং চীনের মধ্যে কোন লাইন? ম্যাকমোহন লাইন। কি লাইন? ম্যাকমোহন লাইন। ইয়াদ রাখিগা, কি লাইন? মনে রাখবি কি লাইন? ম্যাক মোহন লাইন। বোঝা গেল? ঠিক আছে। এরপরে যেগুলো বললাম যে আমি এটা এখন বাদ দিলাম কেন, আমি এটা ভালো করে বুঝাবো, এটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। এলওসি কি, এলএসি কি, ঠিক আছে। তো তাহলে আমাকে চলে যেতে হবে ভারত যখন স্বাধীন হয়েছিল সেই সময়, ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে এটা হচ্ছে পুরোটা কি, এই পুরোটা হচ্ছে আমাদের কি ছিল? কাশ্মীর, জম্মু কাশ্মীর, তো ঠিক আছে। যখন দেশ ভাগ হয় কত সালে? 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন বলা হয়েছিল, ভারতকে বলা হয়েছিল ভারতের মধ্যে প্রায় 500-র বেশি আহ, দেশীয় রাজ্য ছিল, যাদেরকে বলা হচ্ছে হয় তোমরা ভারতবর্ষের মধ্যে ঢুকে যাও, না হলে ভারতবর্ষ থেকে বেরিয়ে পাকিস্তানের সঙ্গে জুড়ে যাও, আর তা না হলে স্বাধীন হয়ে যাও, ঠিক আছে। কি বলা হয়েছিল? যে হয় দেশগুলোকে বলা হয়েছিল, দেশের রাজ্যগুলোকে, যে তোমরা হয় ইন্ডিয়ার সঙ্গে বা ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাও, তা না হলে তুমি চলে যাও হচ্ছে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাও, আর তা না হলে তুমি চলে যাও হচ্ছে তার সঙ্গে, চলে যাওয়া হচ্ছে মানে নিজে স্বাধীন থাকতে পারো, ঠিক আছে। তো সেই সময় কি হয়েছিল? সেই সময় ম্যাক্সিমাম দেশগুলো হচ্ছে, বা দেশ বলছি দেশীয় রাজ্যগুলো হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছিল, আর পাকিস্তান তো বাদ হয়ে গেছিল অলরেডি আমি ভাগ হওয়ার পরে। এবারে তখন তিনটা ঝামেলা শুরু হয়, একটা হচ্ছে জুনাগড়, দ্বিতীয় হচ্ছে হায়দ্রাবাদ, আর তিন নম্বর হচ্ছে জম্মু কাশ্মীর। বোঝা গেল? এবার সর্দার বল্লভভাই প্যাটেল যখন ছিল আমাদের প্রথম হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, সর্দার বল্লভভাই প্যাটেল জুনাগড় আর হচ্ছে হায়দ্রাবাদকে তো নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল, মানে ভারতের অন্তর্ভুক্তির মধ্যে ঢুকিয়ে নিয়েছিল, কিন্তু প্রবলেম করেছিল কে? জম্মু কাশ্মীর রাজা, যার নাম হচ্ছে রাজা হরি সিং। নাম কি? রাজা হরি, রাজা হরি সিং। রাজা হরি সিং হচ্ছে কি রাজা ছিল? হিন্দু রাজা ছিল, ঠিক আছে। এবার রাজা হরি সিং বলছে আমার দরকার নেই গো, আমি হচ্ছে একা স্বাধীন থাকবো, ঠিক আছে, বোঝা গেল? এবার সেই সময় কি ছিল, যখন ব্রিটিশরা ভারত ছাড়ছে, তো ব্রিটিশরা সব থেকে মানে কি বলবো ক্রিটিক্যাল লোক, তো জানি আমরা মোটামুটি। ওরা বলছে যে আমরা যাব ঠিক আছে, কিন্তু এমন একটা গুপি কেস করে চলে যাবো তো, যেমন দুটো দেশ মিলে মারপিট করে মরে যাবে, ঠিক আছে। ওরা বলছে ঠিক আছে, ওরা কাশ্মীরের রাজাকে বলছে যে তুই ঠিক আছে না, একা থেকে যাও, একা ঠিক আছে, তুমি খামাখা ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে কি লাভ? কাশ্মীরের রাজা গ্যাস খেয়ে গেছে, এই আমি একা থাকবো, আমি হচ্ছি কাশ্মীরের রাজা, রাজা হরি সিং, আমি হচ্ছি একার মানে হচ্ছে থাকবো, কোনো পাকিস্তানে যাবো না, কোনো ইন্ডিয়াতে যাবো না, আমি হচ্ছে একা থাকবো, আমি স্বাধীন কি বলে জম্মু কাশ্মীর থাকবো, ঠিক আছে। তখন বল্লভভাই প্যাটেল মহান ব্যক্তি উনি, জওয়াহরলাল নেহরু, উনি দেখছেন যে কি করা যাবে। এবারে সেনা দিয়ে তো দখল করা যাচ্ছে না, কেন? তখন কে ছিল, যখন ব্রিটিশ যখন বেরিয়ে যায়, তখন ওরা বেরোনোর সময় বলছে সেনা যে প্রধান তো নিজের দখলে ছিল, মানে সেনাটা নিজের দখলে রেখেছিল প্রধানটা, তখন সেনা প্রধান না বললে আর যেতে পারবে না। এবারে ইন্ডিয়াতে অ্যাটাক করতে পারছে না, কারণ নতুন ভাবে স্বাধীন হতে পারছে, মানে সমস্যা শেষ নেই। তখন কি করা যাবে, কি করা যাবে? তখন সেই সময় জিন্না, জিন্না কি করেছিল, এখান থেকে পাকিস্তান তো পাশে, এই পাকিস্তান থেকে যত রাজ্যের সেনাকে ঢুকিয়ে দিয়েছিল, ঠিক আছে। সেনাকে না বলবো, আতঙ্কবাদী, ওদেরকে সেনা বলা যায়, আতঙ্কবাদী ঢুকিয়েছিল। তো জিন্না কি করেছিল, এই পাকিস্তান থেকে যত রাজ্যের আতঙ্কবাদী হচ্ছে কাশ্মীরে ঢুকিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো এখানে কি করে জিন্না যত আতঙ্কবাদী ছিল সব হচ্ছে কোথায় ঢুকিয়েছিল? কাশ্মীরে ঢুকিয়ে দিয়েছিল, ঠিক আছে। কাশ্মীরে ঢুকিয়ে দেওয়ার পরে তখন তখন কি করেছে, তখন হচ্ছে এই পুরো এলাকাটা, এইখানটা পুরোটা, এইখানটা হচ্ছে পুরোটা দখল করে নিয়েছে,
কে? পাকিস্তান, তাই তো? এটা হচ্ছে পাকিস্তান দখল করে নিয়েছে পাকিস্তান। তখন এই পাকিস্তানের স্বভাব কেমন, ওরা আছে এমন ঢ্যামনা লোক, ঠিক আছে, র্যাম্পার্ট হারামি লোক, ঠিক আছে। ওরা হচ্ছে দখল তো করছে ওখানে মেয়েগুলোকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে পাকিস্তানে, ঠিক আছে। এমনি তো স্বভাব খারাপ, 10-12টা করে বিয়ে করবে, ঠিক আছে। তখন রাজা হরি সিং দেখলো যে না, এ তো সমস্যা হয়ে গেছে। তখন রাজা হরি সিং হচ্ছে এসে জওয়াহরলাল নেহরুকে বলছে, আমাকে মাফ করে দাও, আমি হচ্ছে ভারতের সঙ্গে যুক্ত হবো। জওয়াহরলাল নেহরু বলছে হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে তোমাকে আমি হেল্প করবো। প্যাটেল স্যার বলছে হেল্প করবো মানে সাইন করতেও লাগে, খুব ভাজ মারছিল, খুব একা থাকবে না, পিটো আগে, আগে হচ্ছে ভারতে সাইন কর যে হ্যাঁ আমি ভারতে যুক্ত হচ্ছি, তারপরে আমি যাবো। হ্যাঁ, আগে থেকে হেল্প করবো, কোনো হেল্প নয়, আগে সাইন করতে হবে এখানে, তারপরে আমি দেখবো। তখন বলছে ভাই ভাই প্লিজ 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 আমাকে আমাকে ছেড়ে দাও, পাকিস্তান আমাকে বহুত খতরনাক লোক হে, আমাকে দিয়ে পালাবে, আমার ঘরের লোক অলরেডি দিয়ে পালিয়ে গেছে। তখন তখন হচ্ছে ঠিক আছে, প্যাটেল বলছে ঠিক আছে সাইনটা করে দাও। সাইন করে দিয়েছে হরি সিং, বলছে আমি ভারতের মধ্যে যুক্ত হব। যেমনি সাইন করে দিয়েছে তখনই বলছে দেখো সাইন করে দিয়েছে তো, হ্যাঁ হ্যাঁ সাইন করে দিয়েছে। এবারে ব্রিটেনকে বলছে আমি তাহলে সেনা পাঠাবো, এবারে তাহলে আমি সেনা পাঠাবো তো, বলছে হ্যাঁ যেহেতু হরি সিং অ্যাড হয়ে গেছে। যখন হচ্ছে জিন্না কিন্তু প্রথমে মানে আতঙ্কবাদী ঢুকায়নি, ব্রিটিশরাই বলছে যে আমরা পালাবো, ঠিক আছে, পাকিস্তান এবং ইন্ডিয়ানের মধ্যে গন্ডগোল করাবো। ব্রিটিশ বলছে আরে চাপ নিচ্ছ কেন, ঢুকানা সেনাবাহিনীকে, হরি সিং তো সিঙ্গেল আছে, ওকে মারা যাবে এমনি, তুই সেনাবাহিনী ঢুকা। তখন জিন্না বলছে না না না, ঢুকাটা যাবে না, আমাদের প্যাটেল স্যার আছে, সর্দার বল্লভভাই প্যাটেল আছে, তারপরে নেহরু আছে, কি করে ঢুকাবো। বলছে আরে চাপ নিচ্ছ কেন, আমরা তো আছি, যতক্ষণ না পর্যন্ত হরি সিং সাইন করছে ততক্ষণ পর্যন্ত কোনো স্বাধীন স্বাধীন দেশ ওটা, তুই এমনি তুই পাঠা, তুই ঢুকা না সেনাবাহিনীকে, ঠিক আছে। তখন জিনা ঠিক আছে ঢুকে দিই, ওই সেনাবাহিনী ঢোকাতে পারোনি, এক কাজ কর আতঙ্কবাদী ঢুকিয়ে দে। রাজ্যের কি করেছে, আতঙ্কবাদী ঢুকিয়ে দিয়েছে, কত সালে, 1947 সালে, ঠিক আছে, বোঝা গেল। তো 1947 সালে কি করেছে, যত আতঙ্কবাদী ছিল সব হচ্ছে কাশ্মীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। পুরো একবারে কাশ্মীর এলাকাটা লুটে লুটে নিয়ে চলে গেছে পাকিস্তানি লোকেরা। তখন কি করেছে, সর্দার বল্লভভাই প্যাটেল ব্রিগেডিয়ার উসমানিয়াকে বলেছিল, তার নাম কি, ব্রিগেডিয়ার উসমানিয়া, মুসলমান লোক একজন, ব্রিগেডিয়ার উসমানিয়া। ব্রিগেডিয়ার উসমানিয়াকে স্যার বল্লভভাই প্যাটেল বলেছিল, সর্দার বল্লভভাই প্যাটেল বলেছে যে আপনি যান, আপনি কি হচ্ছে কাশ্মীর সমস্যার সমাধান করুন, ঠিক আছে। এবার ব্রিগেডিয়ার উসমানিয়া হচ্ছে বিরাট ট্রেনিং প্রাপ্ত আর্মি ছিল, ট্রেনিং প্রাপ্ত আর্মি, ব্রিটেন থেকে একবারে ট্রেন করে এসেছিল। জিন্নাহ শুনে মানে হারা হয়ে গেছে, হেই ব্রিগেডিয়ার উসমানিয়া আসছে, ও তো আমাকে আমার কি করে ফেলবে। জিন্নাহ কি করেছে, উসমানিয়াকে বলছে আরে আপনি মুসলমান আমি মুসলমান, অ্যাড হয়ে যায়, পাকিস্তান একসঙ্গে লড়াই করবো। ব্রিগেডিয়ার উসমানিয়া বলছে না, যেই দেশ আমাকে জন্ম দিয়েছে, যেই দেশের মেডেল নিয়ে আমি বাঁচছি, আমি সেই দেশের সঙ্গে ধোকাবাজি করতে পারবো না, তুই নিকাল যাই আসে, প্যালি ফুটছে তবে নিকাল, তোর আমার দরকার নেই, আমি ভারতীয়, আমি ভারতে থাকবো, ঠিক আছে। আরে জিন্নাহ যতই বকুক, সব মুসলমান কি খ্যাপা ছিল নাকি, সব মুসলমানকে অশিক্ষিত ছিল? জিন্নাহ ভেবেছিল কি যখন আমি দেশ ভাগ করবো সমস্ত মুসলিমকে ডেকে নেবো, আরে ভাই সে গোটা বালি, ভারতীয় মুসলিমই আছে, ঠিক আছে। আমি সবাইকে বলছি যে সেই সময় যদি আমাদের পূর্বপুরুষ চলে যেত পাকিস্তান বা বাংলাদেশে, জীবন বরবাদ হয়ে যেত। ধন্যবাদ জানাবো আমাদের পূর্বপুরুষদেরকে যে আমরা রয়ে গেছি এখানে, নাহলে কিন্তু এইরকম পাকিস্তান আর যদি বাংলাদেশে চলে যেতাম, মানে পৃথিবীর সব থেকে কলঙ্কযুক্ত দেশে ঢুকে যেতাম, তাহলে একবারে নামও খারাপ হতো, দেশ তো এমনি বদনাম। ধন্যবাদ জানাবো যে সেই সময় মুসলমানকে অন্তত আমাদের পূর্বপুরুষ যায়নি পাকিস্তান বা ভারতে, সরি পাকিস্তান বা হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে। মহান দেশের মধ্যে রেখে গেছো, খুব ধন্যবাদ, খুব ধন্যবাদ। এবারে তাহলে ব্রিগেডিয়ার উসমানিয়া চলে গেছে কি এখানে, ব্রিগেডিয়ার উসমানিয়া চলে গেছে হচ্ছে কাশ্মীরে। এবারে হচ্ছে এমন স্যাটা ভাঙা মাত দিয়েছে পাকিস্তান গুলোকে, এমন স্যাটা ভাঙা মাত দিয়েছে যে 1 ইঞ্চিও, এইটা দখল করে নিয়েছে তো, কিন্তু এখান থেকে কিন্তু 1 ইঞ্চিও আর ইন্ডিয়ার মধ্যে ঢুকতে পারেনি। বোঝা গেল কি বললাম, ব্রিগেডিয়ার উসমানিয়া এমন পিটেছে ওদেরকে, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যে এই এলাকাটা হচ্ছে পাকিস্তান দখল করে নিয়েছে, এই এলাকাটা, ঠিক আছে, এই এলাকাটা হচ্ছে পাকিস্তান দখল করে নিয়েছে 1947 সালের পর থেকে। সব সময় হরি সিং এর দোষ, হরি সিং সেই সময় বলে দিত, হরি সিং সিঙ্গেল থাকতে গেছে, সিঙ্গেল হাত থেকে জব মোটামুটি হয়েছে, নাহলে কিন্তু এরকম ঝামেলা এই বাবালটা হতো নিত, ঠিক আছে। এই বাবালটা হয়েছে কি জন্য, এর জন্য হয়েছে। হরি সিং যদি বলতো যে আমি থেকে যাচ্ছি ইন্ডিয়ার মধ্যে, তাহলে তো এই পাকিস্তানের দম ছিল, ওর বাপের ক্ষমতা ছিল যে না ভারত অ্যান্টি করা,
জিন্নাকে পিটিয়ে জাল করে দিতাম, ছুটিয়ে জাল করে দিতাম সেখানে গিয়ে। এই হরি সিং এর জন্য সমস্যা হয়ে গেছে আমরা। যাকে এবারে কি হয়েছে, এই যে এলাকাটা মানে আমরা যে ম্যাপটা দেখছি তো, এই ম্যাপের এটা তো জম্মু কাশ্মীর না, তাই তো? এই জম্মু কাশ্মীরের এই এলাকাটা, এই এলাকাটা হচ্ছে পাকিস্তান দখল করে নিয়েছে। বোঝা গেল কি বললাম? আমরা কিন্তু ম্যাপটা দেখাই এখন। কেন দেখাই ম্যাপটা? কারণ আমরা জানি যে পরবর্তীকালে কোনো না কোনো সময় কিন্তু এটা আমরা নেবো। এই এলাকাটা হচ্ছে পাকিস্তান কি করেছে, নিজের দখলে নিয়ে নিয়েছে। এটাকে বলা হচ্ছে পক, কি বলা হচ্ছে, POC, পাক অকুপাইড কাশ্মীর। মনে থাকবে তো, পাক অকুপাইড কাশ্মীর। তাহলে এটাকে বলা হচ্ছে POC, পাক অকুপাইড কাশ্মীর। এবং এই POCর এটা হচ্ছে জম্মু কাশ্মীর, তাই তো? আর POC, এই POCর মাঝে যে এই লাইনটা আছে না, রেখাটা, একে বলা হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল। LOC, লাইন অফ কন্ট্রোল। তাহলে 1947 সালে যখন এই দখল মানে POC দখল করে নেয়, ঠিক আছে, পাকিস্তান, তখন হচ্ছে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা ইন্ডিয়ার ব্যাপক যুদ্ধ হয়। পাকিস্তান আর ভয়ে আসতে পারে না, এন্ট্রি করতে পারে না। এবং সেই সময় ভারতের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ নিজের রক্ত নিজের দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করেছিল, ঠিক আছে? বোঝা গেল? তো সেই সময় LOC যখন টানা হয়নি, তখন হচ্ছে যুদ্ধের সময় একটা যুদ্ধ বিরতি রেখা, মানে এই যে LOC বলছি না, এই LOC কিন্তু কোনো আন্তর্জাতিক সীমারেখা নয়, মনে রাখতে হবে। এইটাকে বলছি আমি র্যাড ক্লিফ লাইন, ঠিক আছে? এইটা র্যাড ক্লিফ লাইন, বোঝা গেল? এইটা র্যাড ক্লিফ লাইন, কিন্তু এই র্যাড ক্লিফ লাইনটা দেখালেও এটা দখল করে নিয়েছে না, এটা দখল করে নিয়েছে তো পাকিস্তান। ফলে এইটা আমাদেরকে টানতে হয়েছে। কবে টানতে হয়েছে? 1937 টানতে পারিনি আমরা, ঠিক আছে? আমরা জাস্ট একটা লাইন দেখে দিয়েছিলাম যে দুপক্ষের সেনা যতদূর পর্যন্ত এগিয়েছে সেটা হচ্ছে তার দিকে, মানে পাকিস্তান যতটা এগিয়েছে পাকিস্তানের, আর বাকিটা হচ্ছে আমাদের। এবারে কি হয়েছে, সেই সময় একটা সিজ ফায়ার লাইন, মানে যুদ্ধ বিরতি রেখা, কি বলা হচ্ছে, যুদ্ধ বিরতি রেখা, যাকে বলা হচ্ছে কি, সিজ ফায়ার লাইন, তখন টানা হয়। টানা মানে কি, জাস্ট দেখানো হয় যেটা আমাদের, এটা ইন্ডিয়ার, এটা পাকিস্তানের। এবারে তারপরে যখন যুদ্ধ হয়, তখন 1971 সালে, মানে 1972 সালে কি করা হয়, এই সিজ ফায়ার লাইনের বা যুদ্ধ বিরতি রেখার নামটা চেঞ্জ করে দিয়ে কি রাখা হয়, LOC। তাহলে মনে থাকবে তো? তাহলে POC, এটাকে বলা হচ্ছে POC, তাই তো? এটাকে কি বলা হচ্ছে, POC। এই POC এবং ভারতের মধ্যে কি আছে, LOC। POC মানে কি, পাক অকুপাইড কাশ্মীর, যেটা এটা নিয়ে নিয়েছে পাকিস্তান, ঠিক আছে? আর এর যে রেখাটা আছে পাকিস্তান, মানে POC, পাক অকুপাইড কাশ্মীর, এবং ইন্ডিয়া মানে ভারতের মধ্যে যে সীমা রেখাটা আছে তাকে বলা হচ্ছে কি, LOC, লাইন অফ কন্ট্রোল। মানে এর বাইরে ইন্ডিয়া ঢুকতে পারবে না, আর এর বাইরে পাকিস্তান ঢুকতে পারবে না। ইন্ডিয়া তার জীবনে ভাই ঝগড়া করেনি কোনোদিনও, পাকিস্তান নিজে ইচ্ছা করে লাগতে আসে এখানে, ঠিক আছে? বোঝা গেল? এবারে সেই সময় কি, 1972 সালে এই LOCটা আনা হয়। আগের নাম কি ছিল? আগের নাম ছিল সিজ ফায়ার লাইন, মানে যুদ্ধ বিরতি রেখা। এটা কিন্তু কোনো আন্তর্জাতিক সীমারেখা নয়, বলে দিচ্ছি ভারতের, এটা কোনো কিন্তু আন্তর্জাতিক সীমারেখা নয়। এটা হচ্ছে মীমাংসিত একটা সীমারেখা, যেটাকে বলা হচ্ছে LOC। তখন 1972 সালে তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী, এবং পাকিস্তান রাষ্ট্রপতি ভুট্টো, ঠিক আছে? তাহলে ভুট্টো এবং হচ্ছে ইন্দিরা গান্ধীর মধ্যে একটা চুক্তি হয়, যাকে বলা হচ্ছে কি চুক্তি, সিমলা চুক্তি। কি বলা হচ্ছে, সিমলা চুক্তি, মনে রাখবে তো, সিমলা চুক্তি। এই সিমলা চুক্তির সময় কি করা হয়, এই LOCটা টানা হয়। বোঝা গেল? কিন্তু LOCটা এখনো পর্যন্ত হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত সীমারেখা নয়, জাস্ট খালি আলোচনার মতো সীমারেখা, ঠিক আছে? মনে থাকবে তো? তাহলে এটা ক্লিয়ার হয়েছে। তাহলে LOC কোনটা? LOC হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর, এটাকে হচ্ছে কি পক বলা হচ্ছে, POC, পাক অকুপাইড কাশ্মীর। এটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? এই ইন্ডিয়ার মধ্যে একে বলে LOC। LOC ফুল ফর্ম কি, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। বোঝা গেল? এবারে এই POC, এটা POC তো, এই POCর মধ্যে 3টা এলাকা আছে। কি কি? এটা LOC হয়ে গেল, ঠিক আছে? এই 3টা এলাকা আছে, সেটা কি বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে দেখ, এইখানটাকে বলা হচ্ছে গিলগিট। কি বলা হচ্ছে, গিলগিট। কি বলা হচ্ছে, গিলগিট, গিরগিট নয়, গিলগিট, গিলগিট হয়েছে, গিলগিট। তাহলে এটা হচ্ছে গিলগিট, এটা গিলগিট হয়েছে। এরপরে এটা হচ্ছে বাল্টিস্তান। এর নাম কি? এর নাম হচ্ছে বাল্টিস্তান, ঠিক আছে?
এর নাম হচ্ছে বালতিস্তান, এর নাম হচ্ছে বালতিস্তান, বালতিস্তান, ঠিক আছে। আর এই জায়গাটা যেটা আছে এটা আরেকটু মানে বড় হবে তোর, এটা একটু মুছে একটু বড় করছে, এটা একটু বড় হবে, ঠিক আছে। এই এলাকাটা পুরোটা হচ্ছে বালতিস্তান, ঠিক আছে। আর এই যে এলাকাটা আছে এই বাকিটা এই এলাকাটা, হুম, এই যে এটা, ঠিক আছে, এটা যে এলাকাটা আছে এইটাকে বলা হচ্ছে আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীর, কি বলা আছে আজাদ কাশ্মীর। তাহলে পিওসির কটা কটা লাইন, কটা এলাকা আছে? প্রথম হচ্ছে গিলগিট, প্রথম কি গিলগিট, প্রথম গিলগিট, এটা গিলগিট। দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় হচ্ছে বালতিস্তান, দ্বিতীয় হচ্ছে বালতিস্তান, দ্বিতীয় কি, তৃতীয় হচ্ছে আজাদ কাশ্মীর, তৃতীয় কি আজাদ কাশ্মীর, ঠিক আছে। তিনটা স্থান, প্রথম হচ্ছে গিলগিট, প্রথম হচ্ছে গিলগিট, দ্বিতীয়, দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় হচ্ছে বালতিস্তান, দ্বিতীয় বালতিস্তান, তৃতীয় হচ্ছে কোনটা, তৃতীয় হচ্ছে আজাদ কাশ্মীর। এবারে পাকিস্তান দেখছে যে ভারত যখন হোক কিন্তু এটা নিয়ে নিতে পারে, এই যে এই এলাকাটা হচ্ছে ভারত যখন হোক নিয়ে নিতে পারে, ঠিক আছে। তখন পাকিস্তান কি করছে, ওরা এমনি ঢাম না, ওরা চীনকে বলেছে, ওরা চীনকে বলেছে যে তাহলে এক কাজ করো, আমাদের একটা জায়গা আছে তোমাকে আমি দিয়ে দেবো, তোমাকে আমি ওটা দিয়ে দেবো, কাসকাম ভ্যালি, এর নাম কি কাসকাম ভ্যালি। এই কাসকাম ভ্যালিটাকে বলছে যে তোমরা এক কাজ করো, এই কাসকাম ভ্যালিটা কাকে দিয়ে দিয়েছে গিফটে, কাকে গিফট করেছে, চীন বলছে চীনকে দিয়ে দিয়েছে। কেন দিয়েছে, কারণ যদি চীন এখানে ঢুকে যায় তাহলে ইন্ডিয়া কিন্তু আর পাকিস্তানকে অ্যাটাক করতে পারবে না, বোঝা গেল, এত ভয় পাকিস্তানের, এত ভয়, বোঝা গেল পাকিস্তানকে এত ভয়। বলছে যে চীন কে বলছে তাহলে আপনি তাহলে এক কাজ করুন না, আপনি হচ্ছে এখানে একটা আমি আপনাকে জায়গা দিচ্ছি, আপনি ওখানে বসবাস করুন, ঠিক আছে, আপনাকে জায়গা দিচ্ছি। এমনি ভয় আছে মনের মধ্যে যে যদি একবার ইন্ডিয়া পালাটকে বার করা মরে যাবো, ঠিক আছে। পাকিস্তান কি করে, সবসময় ইন্ডিয়ার দিকে আতঙ্কবাদী পাঠায়, ওরা জানে, মাইন্ড গেম খেলে কি, আমরা ধর যদি একটা অ্যাটাকিং করতে যাবো তখন কি করি আমরা, হেলমেট পরে যাই, সবকিছু পরে যায়, ওরা কি করবে না, ওরা হেলমেট পরে যাবে, ওরা কি করবে টুপি, মুসলমানদের টুপি পরে যাবে, আর হচ্ছে পাঞ্জাবি। আমরা যদি লড়াই করতে যাই আমরা কি সেই লুঙ্গি পরে যাবো নাকি, লুঙ্গি আর গামছা পরে যাবো, আর লড়াই করতে যাচ্ছে এবং প্রোটেকশন লাগবে না, ওরা কি করবে, ওরা গামছা, এই গামছা টুপি, আর হচ্ছে কি করবে লুঙ্গি বা হচ্ছে একটা ফতুয়া পরে দিবে, পাঞ্জাবি, বন্দুক নিয়ে, বন্দুক নিয়ে এসে মারবে সবাইকে, ঠিক আছে। আর কি ধর্ম জিজ্ঞেস করে মারবে আবার, এমন আতঙ্কবাদীদের এমন ক্যারেক্টারিস্টিক, ওরা জানে যে ইন্ডিয়াকে যদি আমরা, এই কাশ্মীরটা তো হচ্ছে সেই ভূমি যুদ্ধ হচ্ছে না, এখন ধর্মযুদ্ধ হয়ে গেছে, যে ওরা কি করবে ইন্ডিয়াতে ঢুকবে, ঢুকে হচ্ছে ভারতবর্ষকে মারবে, আর দেখবে এই দেখো দেখো আমি মুসলমান, আমি টুপি পরে আছি। তখন করবে কি ভারতবর্ষের মধ্যে যে হিন্দু মুসলিম গন্ডগোল লাগানোর চেষ্টা করবে, যে সঙ্গে মারপিট লাগিয়ে দিই। কিন্তু এইটুকু বলে দিচ্ছি যে पाकिस्तान पाकिस्तान को काम है आतंकवादी को घुसाना और अल्लाह का नाम बोलना, और अल्लाह का नाम बोल के उसे गुली करके अल्लाह के पास भेजना वो इंडियन आर्मी का काम है, মনে থাকবে তো। তাহলে पाकिस्तान अल्लाह का नाम बोल के आतंकवादी का लाना वो पाकिस्तान का काम है, और उस आतंकवादी को अल्लाह के पास भेजना वो इंडियन आर्मी का काम है, ঠিক আছে, মনে রাখতে হবে এটা, বোঝা গেল। ওরা যত আল্লাহর নাম করুক না, ওই ধর্ম ধর্ম এসব হবে না। ইন্ডিয়া কোনোদিনও কোনোদিনও কোনো দেশকে অ্যাটাক করতে যায় না, তাই মহান দেশ। পাকিস্তান কি লজ্জা আছে? ওর কোনো লজ্জা শরম কিছু নেই, মাথা তো খারাপ, ঠিক আছে, 25 খানা তো বিয়ে করে ভিতরে গিয়ে, ঠিক আছে, কোনো রকমের সিস্টেম কিছু নেই, বোঝা গেল। এই আমি যদি হতাম দেখে এই দেশটাকে কালকে উড়ে দিত, ঠিক আছে, খালি ভারতবর্ষ ভালো দিতে বলে তাই, ঠিক আছে। যাকে তো পাকিস্তান কি করে এভাবে অ্যাটাক করে আমাদের এই ভারতবর্ষ এখানটা, ঠিক আছে। তাহলে পকটা বুঝতে পেরেছিস তো? তাহলে আমি এবার জিজ্ঞেস করছি, তা কটা এলাকা, পকের তিনটা, কি কি, প্রথম গিলগিট, প্রথম কি গিলগিট, দ্বিতীয় কোনটা, দ্বিতীয় কোনটা, দ্বিতীয় হচ্ছে বালতিস্তান, তৃতীয় কোনটা আজাদ কাশ্মীর। আর কাকে গিফট করেছিল, কাসকাম ভ্যালিকে, কাকে দিয়েছিল, চাইনাকে দিয়েছিল, বোঝা গেল, ক্লিয়ার। এবারে দেখ, তাহলে এই এলাকাটাকে নিল, এটাকে নিল, এটা নিল হচ্ছে আমার কাশ্মীরের এলাকাটাকে নিচে পক হয়ে গেছে। তাহলে দেখ এখানটা কি,
এটা হচ্ছে এলওসি, এটার নাম কি? এলওসি, লাইন অফ কন্ট্রোল। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে পিওসি, পাক অকুপাইড কাশ্মীর। হয়েছে? এবারে এটা কবে নিয়েছিল? 1900 কত সালে? 1947 সালে নিয়েছিল। ঠিক আছে, বোঝা গেল? এইটুকু তো নিয়ে নিয়েছিল আমাদের জম্মু কাশ্মীরে। প্রায় কত পার্সেন্ট? প্রায় 30% নিয়ে নিয়েছিল। ঠিক আছে, 30% কে নিয়েছিল? পাকিস্তান নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবারে চীন আছে আমার সব থেকে শত্রুতার দেশ। চীন কি করেছে? 1962 সালের যুদ্ধেতে ওরা কি করেছে? আমাদের ভারতের এই এলাকাটাকে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই এলাকাটাকে চীন হচ্ছে নিয়ে নিয়েছে। বোঝা গেল? এটার নাম কি? এর নাম হচ্ছে আকসাই চীন। আকসাই চীন, মনে থাকবে তো? তাহলে 1962 সালের যুদ্ধতে হচ্ছে কি করেছিল? চীন কি করেছে? লাদাখের এই এলাকাটা হচ্ছে দখল করে নিয়েছিল। তার নাম হচ্ছে কি? আসকাই চীন। ঠিক আছে, এই এলাকাটা, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা হচ্ছে চীন কি করেছে? দখল করে নিয়েছে এই এলাকাটা। এটাকে বলা হচ্ছে কি? আকসাই চীন। ঠিক আছে, কত সালে? 1962 সালের যুদ্ধতে হচ্ছে নিয়ে নিয়েছিল। বোঝা গেল কি বললাম? এবারে এই আসকাই চীন এবং তার মাঝে যে লাইনটা আছে না, এই আসকাই চীন আর তার মাঝে লাইনটা আছে, তো এই লাইনটা কি কি বলা হচ্ছে? কে বলা হচ্ছে? এলএসি। কে বলা হচ্ছে? এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। অ্যাকচুয়াল কন্ট্রোল, তাহলে এটাকে বলা হচ্ছে কি? এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটাকে বলা হচ্ছে কি? এলওসি, লাইন অফ কন্ট্রোল। এলওসি, লাইন অফ কন্ট্রোল। এটাকে বলা হচ্ছে কি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আসকাই চীন এবং ভারতের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা হচ্ছে এটা কিন্তু অমীমাংসিত, মীমাংসিত মানে আন্তর্জাতিক স্বীকৃতিহীন কিন্তু। ঠিক আছে, তাহলে লাইন অফ কন্ট্রোল এবং আসকাই চীনের মধ্যে কি? এলএসি। এটা প্রায় কত পার্সেন্ট? এটা প্রায় 10% নিয়েছিল। তাহলে মোট কত? 30 + 10 কত হচ্ছে? প্রায় 40% হচ্ছে কাশ্মীরকে কিন্তু নিয়ে নিয়েছিল। কে নিয়েছিল? নিয়েছিল হচ্ছে চাইনা এবং হচ্ছে পাকিস্তান মিলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আসকাই চীনের মধ্যে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটাকে হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। মনে থাকবে তো? তাহলে এলওসি অ্যান্ড এলএসি। এলওসি কারের মধ্যে? ইন্ডিয়া, মানে পিওসি অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে না, আর এটা কার? চাইনা এবং হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। তাহলে এলওসি আর পিওসি, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা পার্ট গেল। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু অনেকে সমস্যায় বুঝতে। এবারে কি করেছে ভারত? ভারত কিন্তু এই ম্যাপটা কেন দেখায়? এই ম্যাপটা কারণ আমরা জানি যে কোনো না কোনো সময় আমরা এই পাকিস্তানকে পিটিয়ে ছুটিয়ে লাল করে এই জায়গাটা কি করব? দখল করে ফেলবো। ঠিক আছে, বোঝা গেল? এই জায়গাটা দখল করে ফেলবো, তার জন্য আমরা ইন্ডিয়ান ম্যাপে কিন্তু এটাকে দেখাই, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা। আর যে বলেছিলাম ডুরাল লাইন, এটা তো আফগানিস্তান না? এটা আফগানিস্তান, তো এখানে লাইনটা আছে, তাকে ডুলার লাইন বলা হচ্ছে। কিন্তু আমি কেন বললাম যে পাকিস্তানের সঙ্গে পড়ে গেছে? কারণ অলরেডি পিওসি তো নিয়ে নিয়েছে না, এটা পিওসি তো নিয়ে নিয়েছে, ফলে আফগানিস্তানের সঙ্গে আমাদের কোনো অফিসিয়ালি লাইন আপাতত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে এই হচ্ছে এলওসি, মানে পিওসি। এটা কিন্তু পরীক্ষায় অনেক ক্ষেত্রে কোশ্চেন করে। তো সেই সময় কি করেছে ইন্ডিয়া গভর্নমেন্ট, ভারত সরকার বলছে ঠিক আছে, তো এত বাড়বি, তো এক কাজ করি, এই যে জম্মু কাশ্মীরটাকে আমি রাখবো নি। তখন জম্মু কাশ্মীরে কি ছিল? 370 ধারা ছিল। ঠিক আছে, 370 আর্টিকেল ছিল না? এই এই 370 ধারা কি ছিল? জম্মু কাশ্মীরের মধ্যে বাইরের কেউ জমি কিনতে পারবে না, জম্মু কাশ্মীর নিজস্ব কোনো ফ্ল্যাগ থাকবে। তো এরকম ধরনের হরি সিং এর হচ্ছে কি বলে চালাক একটা মন্ত্রী ছিল, যে এইসব গুলো বলে সাইন করেছিল। ঠিক আছে, বোঝা গেল তো? ওই সময় কি করেছিল ভারত সরকার? কি করেছে? 370 ধারা হচ্ছে তুলে দিয়ে কি করেছে? জম্মু কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরি বা হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল রূপে গণ্য করেছে। তখন কি করেছে? এই যে পার্টটা আছে একে বলে দিয়েছে হচ্ছে কি? লাদাখ। কি বলেছে? লাদাখ। একে বলে দিয়েছে লাদাখ, আর হচ্ছে এটাকে বলে দিয়েছে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এটাকে বলছে কি? জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে পাকিস্তানের মধ্যে কি পড়লো? পাকিস্তান যখন এদিকে অ্যাটাক করবে, তখন কোথায় অ্যাটাক করবে? লাদাখে অ্যাটাক করবে। তো পাকিস্তান বলছে লাদাখ, লাদাখ কোথায়? আমরা কাশ্মীর অ্যাটাক করছি। ভারতবর্ষ কি করেছে? নামই চেঞ্জ করে দিয়া, इसका नाम ही चेंज कर दिया। ঠিক আছে, কত সালে? 2019 সালে 5ই আগস্ট বলছে ঠিক আছে, খুব তো বাড়বি, নামটাই উঠিয়ে দেবো কাশ্মীরের, চলে যাক। জম্মু কাশ্মীর আলাদা করে দিয়ে নিচের দিকে নামিয়ে দিয়েছে, আর এখানে করে দিয়ে লাদাখ। এবার পাকিস্তান বম ফাটাবে, কোথায় ফাটাবে? লাদাখে ফাটাবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম?
আর যেদিন মাথা গরম হবে একবার ঢুকিয়ে এমন সাটা ভাঙা দেবো নি পাকিস্তানকে, বোঝা গেল? এমন সাটা ভাঙা দেবো বুঝতে পেরে যাবে ভারতবর্ষ এখনো ভালো রাজ্য বলে, সরি ভালো রাজ্য বলছি, ভালো স্টেট রাষ্ট্র বলে এখন কিছু বলেনি, ঠিক আছে? কিন্তু তার মানে এটা ভাবা উচিত না পাকিস্তানের যে আমরা ভালো মানে আমরা ভালো ব্যবহার করছি মানে তোরা বারবার ঢুকবি, ঠিক আছে? যেদিন মটকা গরম হবে ভারত সরকারের সেদিন কিন্তু দেশ ছেড়ে তোদেরকে পালাতে হবে, এই গোটা পাকিস্তানটা পুরো দখল করে নেবো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমাদের ক্লাসটা এখান পর্যন্ত আমি স্টপ করলাম। আমি নেক্সট পার্টে বাকি আমি সব বর্ডারগুলো বলে দিচ্ছি না, এর পরের পার্টে হচ্ছে আমি ভারতবর্ষের বাকি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলো কোন কোনগুলো আছে সেগুলো ব্যাখ্যা করব, ঠিক আছে? ভারত, এরপরে মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, পাকিস্তান, সমস্ত দেশ সম্পর্কে আমি আস্তে আস্তে পুরো ভিডিও ব্যাখ্যা করবো। তাহলে আপাতত এখান পর্যন্ত কোনো সমস্যা নেই, তাই তো? নেই তো? তাহলে আমি একটু কোশ্চেন করে নেবো কি হালকা করে? তাহলে বলতো আমাকে যে ইন্দিরা পয়েন্ট কোথায় আছে? কোথায় আছে ইন্দিরা পয়েন্ট? স্যার এখানে আছে ইন্দিরা পয়েন্ট, এই জায়গাটাতে। তোকে ম্যাপ দেখাবো নি আমি, আমাকে বলবি ম্যাপ না দেখে। বল কোথায় ইন্দিরা পয়েন্ট আছে? স্যার এখানে আছে ইন্দিরা পয়েন্ট, তাই তো? ইন্দিরা কল কোথায় আছে? স্যার এখানে আছে ইন্দিরা কল, তাই তো? মনে থাকবে তো? পূব দিক কোনটা? পূব দিকে কি আছে? স্যার কিথিবু আছে। পশ্চিম দিকে কি আছে? গৌড়মতি আছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু কোশ্চেন পরীক্ষায় পড়ে, তো আমাদেরকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে কোনো কিছু স্কিপ করা যাবে না, একবার ডিটেলিং ম্যাপ পড়তে হবে। ডিটেলিং ম্যাপ, ম্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভূগোল পড়ছে ম্যাপ জানো না, এটা হতে পারে না। ম্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঘরে গিয়ে ম্যাপটা দেখবি কোথায় কোনটা আছে, একবার ডিটেলিং পড়বি, ঠিক আছে? ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানেই স্টপ করলাম। যদি আমাদের পরে ভিডিওকে দেখতে চাস তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবি এবং বন্ধুদেরকে শেয়ার করবি, ঠিক আছে? এক্ষুনি কর শেয়ার।